আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিড সেমিস্টার এক পর্যন্ত আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলাম। তো এখন আমরা কিছু ডিজাইন শিখবো, ফ্লেক্সিবল পেভমেন্ট এবং রিজিড পেভমেন্টের ডিজাইন। পাশাপাশি এই পেভমেন্টগুলো কীভাবে মেনটেনেন্স করতে হয়, কী করে এগুলার রিপেয়ার করতে হয় কোনো প্রবলেমের ক্ষেত্রে, এগুলো নিয়ে পড়াশোনা করব। এবং সবশেষে আমরা দেখব যে কীভাবে এই প্রবলেমগুলো ওভারকাম করা যায়। তো প্রথমে আমরা দেখি যে পেভমেন্ট কি জিনিস, ফ্লেক্সিবল পেভমেন্ট কি জিনিস। তো পেভমেন্ট কি জিনিস আমরা যদি দেখতে চাই, পেভমেন্ট কি? এ পেভমেন্ট আর ইজ স্ট্রাকচার। পেভমেন্ট হচ্ছে একটা স্ট্রাকচার কনসিস্টিং অফ সুপার ইম্পোজড লেয়ার। তার মানে হচ্ছে একটার উপর আরেকটা লেয়ার থাকবে অফ প্রসেসড ম্যাটেরিয়াল অ্যাবাভ দ্য ন্যাচারাল সয়েল সাবগ্রেড। ন্যাচারাল সয়েলের উপরে একটার পর একটা লেয়ার থাকবে, যার মেইন ফাংশন বা মেইন উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য অ্যাপ্লাইড ভেহিকেল লোড অথবা হুইল লোডগুলোকে সাবগ্রেডের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে এই পেভমেন্টের কাজ। এখন এই পেভমেন্ট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে ফ্লেক্সিবল, একটা হচ্ছে রিজিড পেভমেন্ট। তো ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্টের একটু যদি আমি একটু ফিগারটা দেখাই, আমরা যেটাকে বলি পিচের রাস্তা, সেটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, যেটা ফ্লেক্সিবিলিটি শো করে যখন একটা ভেহিকেল মুভ করবে। আর রিজিড পেভমেন্ট হচ্ছে যে তার উপর যে হুইল লোডটা থাকবে সেটা পুরো স্ল্যাবের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দেবে। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে এই লোডগুলো শুধুমাত্র একটা গ্রেন, মানে সয়েলের যেই সয়েল বা নিচে বিনিত যে সয়েলগুলো থাকবে, এই সয়েল তার পাশে সয়েলকে লোডগুলো ডিস্ট্রিবিউট করে দেবে। আমি ফিগারটা দেখালে আরও ভালো বুঝতে পারবেন। আমি এখন যদি দেখি যে ফ্লেক্সিবল পেভমেন্ট কী জিনিস, ফ্লেক্সিবল পেভমেন্ট আর দোজ ওইগুলা হুইচ অন এ হোল হ্যাভ লো অর নেগলিজিবল ফ্লেক্সিবল স্ট্রেংথ, যার ব্যান্ডিং স্ট্রেংথ বা ফ্লেক্সিবল স্ট্রেংথটা খুব কম, রাদার ফ্লেক্সিবল ইন দেয়ার স্ট্রাকচার আন্ডার দ্য হুইল লোড, যেগুলো হুইল লোডের আন্ডারে ফ্লেক্সিবিলিটি শো করে এবং যাদের নেগলিজিবল একটা ফ্লেক্সিবল স্ট্রেংথ আছে, সেগুলোকে আমরা বলতেছি ফ্লেক্সিবল পেভমেন্ট। এই ফ্লেক্সিবল পেভমেন্ট আমি যেটা একটু আগে আপনাদের বলতেছিলাম যে লোড ট্রান্সফার মেথডটা কি। লোড ইজ ট্রান্সফার টু দ্য লোয়ার লেয়ার বাই গ্রেইন টু গ্রেইন, মানে একটা দানা থেকে আরেকটা দানার মধ্যে লোডগুলো ডিস্ট্রিবিউট হবে। ওই দেখেন দেখি সয়েল আছে, তার নিচে হচ্ছে সয়েল গ্রেইন বা দানা, এই দানা থেকে তারপরের দানাতে লোডগুলো পাস হচ্ছে। এইভাবে থ্রু আউট দ্য সয়েল বা ন্যাচারাল সয়েলের মধ্যে সেগুলো পাস হবে। লোড ইজ ট্রান্সফার টু দ্য লোয়ার লেয়ার, নিচের লেয়ারের দিকে লোডগুলো একটার পর একটা ট্রান্সফার হবে বাই গ্রেইন টু গ্রেইন, একটা দানা থেকে একটা দানায় ডিস্ট্রিবিউটেড এজ শোন ইন দ্য ফিগার। ওকে, দেন লোড ট্রান্সফার যদি আরও ভালো করে দেখায়, ধরুন যে এদিকে একটা লোড আছে, লোডগুলো নর্মালি আমরা দেখি যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউট হয়। যে জায়গাতে কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্ট থেকে এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লোডগুলো ডিস্ট্রিবিউট হবে। দ্য হুইল লোড অ্যাক্টিং অন দ্য পেভমেন্ট উইল বি ডিস্ট্রিবিউটেড টু এ ওয়াইডার এরিয়া। যে জায়গাতে কন্ট্যাক্ট আছে, যেই পেভমেন্টের যেই পয়েন্টে আছে সেই জায়গা থেকে ছড়িয়ে পড়বে চারপাশে। অ্যান্ড দ্য স্ট্রেস ডিক্রিজ উইথ ডেপথ, যতই আপনি নিচের দিকে যাবেন ততই আপনার স্ট্রেসগুলো কমতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যেহেতু এদিকের লোড ডিস্ট্রিবিউশন এরিয়া বাড়তেছে, আর এরিয়া বাড়লে স্ট্রেস কমে। কারণ আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু লোড বাই এরিয়া, এরিয়া যদি বাড়ে সেক্ষেত্রে স্ট্রেস কমে। ফ্লেক্সিবল পেভমেন্ট লেয়ার্স রিফ্লেক্ট দ্য ডিফরমেশন অফ দ্য লোয়ার লেয়ার্স অন দ্য সার্ফেস লেয়ার। আচ্ছা, এই হচ্ছে হুইল লোড, যার নিচে আমাদের লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা এখানে বলে দেওয়া আছে। আর তার নিচে আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টের যে লেয়ারগুলো, ফার্স্টে সার্ফেস লেয়ার, দেন বেস, দেন সাব বেস, তারপরে সিলেক্টেড একটা লেয়ার, যদি সিভের ভ্যালু খুব কম হয় সাবগ্রেডে, সেক্ষেত্রে একটা সিলেক্টেড লেয়ার দিতে হয়, তার নিচে সাবগ্রেড। এইভাবে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হবে এবং আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন এরিয়া বাড়তে থাকবে। ডিস্ট্রিবিউশন এরিয়া যত বাড়তে থাকবে আমাদের স্ট্রেস, সয়েল স্ট্রেস তত কমতে থাকবে। টিপিক্যাল লেয়ার অফ এ ফ্লেক্সিবল পেভমেন্ট, একটা ফ্লেক্সিবল পেভমেন্টের যে লেয়ারগুলো থাকে নর্মালি, সেগুলো যদি আমরা একটু দেখি, ফার্স্টে থেকে সারফেস কোটসের উপরে থাকে একটা সিলকোট। সিলকোট দেওয়ার কারণ কি? সিলকোট দেওয়ার মেইন ফাংশন হচ্ছে যাতে করে বৃষ্টির পানিগুলো ঢুকতে না পারে। কারণ আমরা জানি পিচের রাস্তার মেইন এনিম হচ্ছে ওয়াটার। ওয়াটার যদি আস্তে আস্তে এই রোড সার্ফেসের মধ্যে ঢুকে আর ড্রেন আউট করতে আমরা না পারি, সেক্ষেত্রে পিচের রাস্তার সিগ্রিগেশন হবে, মানে ম্যাটেরিয়ালগুলোর বাইন্ডিং প্রপার্টি নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে খুলে যাবে, আস্তে আস্তে পট হোল তৈরি হবে। আর একটা পট হোল যদি তৈরি হয়, সেগুলো আস্তে আস্তে র্যাপিডলি প্রপাগেট করে, মানে আরও বড় হয়। তো সেজন্য পিচের রাস্তার ক্ষেত্রে মনে রাখবেন সবসময় ওয়াটার ইজ দ্য মেইন এনিমি। ড্রেনিং ফেসিলিটি আপনার মাস্ট বি এনশিওর করা লাগবে। তো সার্ভিস কোর্সের উপরে দেওয়া লাগে সিলকোট। আর সার্ভিস কোর্সগুলো সাধারণত 25 থেকে 50 মিলিমিটার, মানে 1 থেকে 2 ইঞ্চির মতো হয়। তার নিচে থাকবে বাইন্ডার কোর্স 50 থেকে 100 মিলিমিটার। তার নিচে থেকে বেস কোর্সের নিচে সাব বেস, তার নিচে কম্প্যাক্টেড সাবগ্রেড। তো এটা মনে রাখবেন সবসময়
সারফেস বাইন্ডার বেস সাববেস দেন কম্প্যাক্টেড সাবগ্রেড, তার নিচে থাকবেন আমাদের ন্যাচারাল সয়েল। তার মানে আমরা যদি একটু ভালো করে মনে রাখতে চাই, আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টটাতে 5টা লেয়ার থাকে, 1 2 3 4 5, তার নিচে থাকে মাটি বা ন্যাচারাল সাবগ্রেড। আর সিল্ক কোট, টেক কোট, প্রাইম কোট নামগুলো অনেক শুনছেন আপনারা। তো সিল্ক কোট দেওয়া হয় একদম টপ লেয়ারে, আর প্রাইম কোটটা দেওয়া হয় বেস লেয়ারের উপরের বাইন্ডিং কোটস, মানে যে জায়গাতে আপনি এগ্রিগেটগুলো দেবেন ওই জায়গাতে বাইন্ডিং, ওই জায়গার আগেই, মানে ক্যাপিলারি রাইজ যাতে না হয়, মানে নিচে লেয়ারের পানিগুলো যাতে উপরে উঠতে না পারে, সেই জন্য এই প্রাইম কোটটা দেওয়া হয়। আর ট্যাগ কোড কখন প্রোভাইড করা হয়? ট্যাগ কোডটা দেওয়া হয় সাধারণত ধরুন যে এক্সিস্টিং একটা রোড আছে, তো ওই রোডটা আপনি রিপেয়ার করবেন, নতুন করে আর একটা লেয়ার দেবেন, তো সেক্ষেত্রে পুরাতন লেয়ারের সাথে নতুন লেয়ারের একটা বন্ডিং, স্ট্রং বন্ডিং তৈরি করার জন্য এই ট্যাগ কোডগুলো প্রোভাইড করা হয়। তো এই ফিগারটা অনেক সময় পরীক্ষাতে আসে। আমি একটু আগে যেটা বললাম সেগুলো এখানে বলা আছে। সিল্ক কোড কি? সিল্ক কোড ইজ এ থিন সারফেস ট্রিটমেন্ট ইউজ টু ওয়াটারপ্রুফ দ্য সারফেস। সারফেসটাকে ওয়াটারপ্রুফ করার জন্য সিল্ক কোড দেওয়া হয়। টু প্রোভাইড স্কিড রেজিস্ট্যান্স, স্কিড রেজিস্ট্যান্সের জন্য এই সিল্ক কোডটা প্রোভাইড করা হয়। ট্যাগ কোড কি? একটু আগে বলছিলাম ট্যাগ কোডটা কোথায় দেওয়া হয়, দেখেন এই বাইন্ডার কোডসের উপরে। ধরুন যে আপনার একটা রোড এক্সিস্টিং আছে অলরেডি, মানে রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা আপনি রিপেয়ার করবেন, তখন আগের লেয়ারগুলোর সাথে যাতে নতুন লেয়ারটা ভালো করে বন্ডিং হয় সেই জায়গাতে আপনি সেজন্য ট্যাগ কোডগুলো ব্যবহার করতে হয় বাইন্ডার কোডসের উপরে। ট্যাগ কোড ইজ এ ভেরি লাইট অ্যাপ্লিকেশন অফ অ্যাসফাল্ট ইমালশন। অ্যাসফাল্টের ইমালশন বা গলন ডিলিউটেড উইথ ওয়াটার, যেটা ওয়াটার দ্বারা ডিলিউটেড বা কি বলে লৌহকরণ করা হয়। অ্যান্ড ইট প্রোভাইডস বন্ডিং বিটুইন টু লেয়ার অফ বাইন্ডার কোডস। বাইন্ডার কোডসের দুটি লেয়ারের মধ্যে বন্ডিংটা ভালো করে। প্রাইম কোড কি জিনিস? প্রাইম কোডটা দেখেন কোথায় দেওয়া হয়। প্রাইম কোডটা দেওয়া হয় আমাদের এই যে বেস কোডসের উপরে, বাইন্ডার দেওয়ার আগেই প্রাইম কোডটা দেওয়া হয়, যাতে করে নিচ থেকে ক্যাপিলারি রাইজ হয়ে পানিগুলো উপরে উঠতে না পারে, সেজন্য বাইন্ডার কোডস দেওয়া হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেস কোডসের উপরেই অনেক সময় জিও টেক্সটাইল দেয়। জিও টেক্সটাইল দিলে রোডের স্ট্রেংথ আরও বৃদ্ধি পায়, ড্রেনেজ ফ্যাসিলিটি আরও এনশিওর করা যায়। আমি সময় পেলে একদিন এই জিও টেক্সটাইল নিয়ে পড়াবো। প্রাইম কোড কি জিনিস? প্রাইম কোড ইজ এন অ্যাপ্লিকেশন অফ লো ভিসকাস কাটব্যাক বিটুমিন। মনে রাখবেন প্রাইম কোডটা হচ্ছে লো ভিসকাস কাটব্যাক বিটুমিন টু অ্যান অ্যাবজর্বেন্ট সারফেস লাইক গ্রানুলার বেস অর হুইচ বাইন্ডার লেয়ার ইজ প্লেসড অ্যান্ড প্রোভাইডেড বন্ডিং বিটুইন টু লেয়ার্স। যেখানে বাইন্ডিং লেয়ারটা আমরা দিব তার আগে আমাদের এই প্রাইম কোডটা দেওয়া লাগবে। তো এগুলো হচ্ছে সিল্ক কোড, ট্যাগ কোড, প্রাইম কোড। দেন আমরা যদি দেখি টিপিক্যাল লেয়ার অফ ফ্লেক্সিবল, ফার্স্ট হচ্ছে আমাদের সার্ভিস কোডস। সার্ভিস কোডস ইজ দ্য ডিরেক্টলি বিলো দ্য হুইল লোড। হুইল লোড যেই জায়গাতে যার কন্ট্যাক্টে থাকবে সেটাকে আমরা বলতেছি সার্ভিস কোডস। ইজ দ্য লেয়ার ডিরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ ট্রাফিক লোড অ্যান্ড আর কনস্ট্রাক্টেড উইথ ড্যান্স গ্রেডেড অ্যাসফাল্ট কনক্রিট। ড্যান্স গ্রেডেড খুব ঘন গ্রেডেড অ্যাসফাল্ট যেগুলো আছে সেগুলো দ্বারা এই কোর্সটা তৈরি করা হয়। এবং কোর্সটা আমরা একটু দেখেছিলাম যে সাধারণত 25 থেকে 50 মিলিমিটারের মধ্যে হয় বিভিন্ন থিকনেসটা। বাইন্ডার কোডস কি? পারপোজ ইজ টু ডিস্ট্রিবিউট লোড টু দ্য বেস কোডস। এই বাইন্ডার কোডসের মেন উদ্দেশ্য হচ্ছে বেস কোডসের মধ্যে লোডগুলোকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। বাইন্ডার কোডস রিকোয়ার্স লেসার কোয়ালিটি অফ মিক্স অ্যাজ কম্পেয়ার টু কোডস অ্যাবভ ইট। বাইন্ডার কোডসের মধ্যে লেসার কোয়ালিটি অফ মিক্স দরকার লাগে, মানে সার্ভিস কোডসে যেরকম ড্যান্স গ্রেডেড অ্যাসফাল্ট লাগে ওইটা লাগে না বাইন্ডার কোডসে। বেস কোডসটা কি আমরা একটু দেখছিলাম, বেস কোডস থার্ড কোডস যার 100 থেকে 300 মিলিমিটার পর্যন্ত যার থিকনেস হয়। Base codes provide additional load distribution and contribute to the subsurface drainage. আচ্ছা, এই বেস কোডসটার কারণে আমাদের এই ন্যাচারাল যে সাবগ্রেড সয়েলটা আছে ওই সয়েলের উপর বেশি লোড পড়ে না, যার দরুন ফেইলার করে না রুটটা। আর বেস কোডসের আরেকটা উদ্দেশ্য কি? সাবসারফেস ড্রেনেজ ফ্যাসিলিটি। সাবসারফেস ড্রেনেজ ফ্যাসিলিটি ওরা প্রোভাইড করতে পারে এই বেস কোডসের মাধ্যমে। আর আমাদের ড্রেনেজ ফ্যাসিলিটিটা ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে খুবই একটা ক্রুশিয়াল ফ্যাক্ট। তারপর যেটা আছে সেটা হচ্ছে সাবসারফেস কোডস। এটা দেখবেন যে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। যদি দেখেন যে আপনার সাবগ্রেডের সিভিয়ার ভ্যালু খুব কম, মানে লোড বেরিং ক্যাপাসিটি কম, সেক্ষেত্রে এই সাব বেস কোডসটা দেওয়া হয়। সাব বেস কোডস দ্য প্রাইমারি ফাংশন আর টু প্রোভাইড স্ট্রাকচারাল সাপোর্ট, ইমপ্রুভ ড্রেনেজ, স্ট্রাকচারাল সাপোর্ট ইনহ্যান্স করার জন্য, ড্রেনেজ ফ্যাসিলিটি বাড়ানোর জন্য, অ্যান্ড রিডিউস দ্য ইনস্ট্রুশন অফ ফাইন্স ফ্রম দ্য সাবগ্রেড ইন দ্য পেভমেন্ট স্ট্রাকচার। সাবগ্রেড থেকে যাতে ফাইন মেটেরিয়াল, ক্লে বা এই টাইপের মেটেরিয়ালসগুলো যাতে উপরে উঠতে না পারে, বাইন্ডার মেটেরিয়ালসে যাতে না যেতে পারে, সেজন্য এই সাববেস কোডসটা দেওয়া হয়। আর সাবগ্রেড তো আমরা জানি, সাবগ্রেডকে দ্য টপ সয়েল আর সাবগ্রেড ইজ এ লেয়ার অফ ন্যাচারাল সয়েল প্রিপেয়ার টু রিসিভ দ্য স্ট্রেস ফ্রম দ্য লেয়ার। এবং উপরের লেয়ারের যত স্ট্রেস আছে সবগুলা সাবগ্রেড বা ন্যাচারাল সয়েলের মধ্যে চলে আসবে। তো এই সাবগ্রেডটাকে
তার নির্দিষ্ট যে লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে এই রেঞ্জের মধ্যে রাখার জন্য আমাদের উপরে লেয়ারগুলো দিতে হয়, যাতে লোডগুলো ডিস্ট্রিবিউট হইতে হইতে সাবগ্রেডের মধ্যে একটা মিনিমাম লোড এসে পৌঁছায়। সাবগ্রেডে যদি বেশি পরিমাণ লোড আসে তাহলে এই সাবগ্রেড ফেল করবে, মানে পুরো রাস্তাটাই কলাপস করবে। আমরা আসি ফ্যাক্টরস এফেক্টিং পেভমেন্ট ডিজাইন। আমাদের এই পেভমেন্ট ডিজাইনিংয়ে কী কী ফ্যাক্টর এফেক্ট করে? নাম্বার 1, ডিজাইন হুইল লোড, ম্যাক্সিমাম হুইল লোড। ডিজাইন লোডের মধ্যে আছে ম্যাক্সিমাম হুইল লোড, এক্সেল কনফিগারেশন, কন্ট্যাক্ট প্রেশার, ইকুইভ্যালেন্স, সিঙ্গেল হুইল লোড, রিপিটেশন অফ লোড। দেন আরও এই জিনিসগুলো একটু মনে রাখবেন। হুইল লোডটা ইম্পর্টেন্ট খুব বেশি। আমরা যখন রাস্তা বানাবো তখন রাস্তার মধ্যে কী পরিমাণ লোড আসতে পারে সেটা মাথায় রাখা লাগবে। যেমন গ্রাম অঞ্চলে তো আর এত বড় বড় কার্গোগুলো আসবে না, ওই জায়গার রুট কনস্ট্রাকশন যেরকম হবে, হাইওয়ে রুটগুলোর ডিস্ট্রিবিউশন তো ওইরকম হবে না, কারণ ওই জায়গাতে লোড অনেক বেশি হয়। সেই জন্য আমাদের লোড ডিস্ট্রিবিউশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে। ফার্স্ট ইস্যু এটা। 2 নম্বর হচ্ছে ক্লাইমেট ফ্যাক্টর। ওইখানে কি ফ্রস্ট অ্যাকশন হয় কি না, ওই জিনিসগুলা, ক্লাইমেটটা কীরকম, বন্যা হয় কিনা, বন্যা হইলে ওই জায়গাতে সোকিং কন্ডিশনে, সোক মানে হচ্ছে পানিতে ভিজে আর কি। ধরুন যে বন্যা হয়েছে, রাস্তা পানির নিচে চলে গেছে, তখন কিন্তু রাস্তার লোড বেয়ারিং ক্যাপাসিটি অনেক কমে যায়। তো ওই জায়গাতে রেজিস্ট করতে পারবে কিনা হুইল লোডগুলা, এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো এছাড়াও আরও অনেক ইস্যুগুলো আছে, তো আমি মেইন কয়েকটা জিনিস এখানে বললাম। আর ডিজাইন হুইল লোডের ক্ষেত্রে এক্সেল কনফিগারেশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এক্সেলগুলো কীভাবে আছে। আমি এই ফিগারটা আরও যদি ভালো করে দেখাতে চাই তাহলে সিঙ্গেল এক্সেল হচ্ছে সিঙ্গেল লোড, মানে একটা হুইলে একটাই চাকা আছে। আমি একটু পরে একটা ফিগার দেখাচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ধরেন যে এদিকে ইকুইভ্যালেন্স সিঙ্গেল এক্সেল লোড কী জিনিস, এদিকে একটা লোড আছে, এদিকে একটা লোড আছে। আমি বলছিলাম যে লোডগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউট হয়, এদিকে ডিস্ট্রিবিউট হইলো, এদিকে ডিস্ট্রিবিউট হইলো, আস্তে আস্তে এরিয়া বাড়তেছে, এদিকেও ডিস্ট্রিবিউট হতেছে, এদিকেও ডিস্ট্রিবিউট হতেছে, আস্তে আস্তে লোডগুলো বাড়তেছে। তো এখান থেকে প্রায় একটা কোশ্চেন আসে যে এই ডিস্টেন্সটা খুব বেশি হলে কি প্রবলেম। এই ডিস্টেন্সটা যে দুইটা হুইলের মধ্যে যে ডিস্টেন্সটা যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে এই জায়গাতে দেখেন ওভারল্যাপ হচ্ছে, একটা জায়গা ধরে হয় ওভারল্যাপ। এই ওভারল্যাপিংয়ের কারণে মাঝখানে জায়গাটার সয়েলগুলা হিবিং হয়, মানে উপরের দিকে উঠে চলে আসে। এই জায়গার সয়েলগুলোতে হিবিং বা উপরের দিকে চলে আসবে। এছাড়াও আরও কিছু ক্লাইমেট কন্ডিশনের মধ্যে আছে টেম্পারেচার, ভেরিয়েশন অফ ময়েশ্চার কন্ডিশন, ড্রাই ওয়েট, এগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো দেখাবো। এখানে যে ফিগারগুলো দেখাইছিলাম একটু আগে, ওইগুলো আবার এখানে দেখাচ্ছি। সার্ফেস ড্রেসিং, সার্ফেস কোর্স, তার নিচে বেস কোর্স। এই বেস কোর্সের মধ্যে এই যে দেখতেছেন অ্যাসফাল্টগুলো দেওয়া, তার নিচে সাব বেস, বেসের নিচে ন্যাচারাল সোয়েল। হুইল লোডগুলো একটু দেখেছিলাম আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে। এই যদি হয় একটা হুইল, তার নিচে দিকে সয়েল গ্রেনগুলার একটার দিকে লোডগুলো ডিস্ট্রিবিউট করে দেবে, এভাবে ফ্লেক্সিবল পেভমেন্টে লোডগুলো ট্রান্সফার হয়। আর যদি ভালো করে দেখতে চাই, সাববেস কোর্স অপশনাল। আমি আগে বলছিলাম যদি সিবিআর আপনার সাবগ্রেডের সিবিআর খুব ভালো হয়, সেক্ষেত্রে সাববেসের দরকার নেই। প্রথমে সারফেস কোর্স, তার নিচে বেস কোর্স, তার নিচে সাববেস। আর যদি ফ্লেক্সিবল পেভমেন্টের কথা, রিজিড পেভমেন্টের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে লঙ্গিটিউডিনাল জয়েন্ট আসবে এবং ট্রান্সভার্স জয়েন্ট, এই জিনিসগুলো আসবে রাস্তা বরাবর। এই যে রাস্তা বরাবর যে জয়েন্ট, সেটাকে বলা হয় লঙ্গিটিউডিনাল জয়েন্ট। রাস্তা যেদিকে যাচ্ছে, আপনার গাড়ি যেদিকে মুভ করতেছে, ওইটা হচ্ছে লঙ্গিটিউডিনাল জয়েন্ট। আর রাস্তার প্রস্থ বরাবর যেটা, সেটা হচ্ছে ট্রান্সভার্স জয়েন্ট। ট্রান্সভার্স জয়েন্ট প্রোভাইড করা হয় যাতে করে একটা রুট কনস্ট্রাক্ট করার পর টেম্পারেচার শ্রিঙ্কেজের কারণে যদি একটু বৃদ্ধি পায়, তাহলে যাতে হিবিং না হয়। এটা একটা কজ। আরও কিছু কজ আছে, ধরেন এই আরসিসি ব্লকগুলোর ক্ষেত্রে অনেক সময় যদি রিপেয়ার করতে হয়, তখন দেখা যায় যে এরকম যদি না থাকে, তাহলে পুরো রাস্তাটা আবার নতুন করে কনস্ট্রাক্ট করতে হবে। দ্যাটস কস্টলি ফাংশন। লোড ডিস্ট্রিবিউশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সাববেস যদি আমাদের এই ফ্লেক্সিবল রোডের ক্ষেত্রে যে জায়গাতে লোড থাকবে বা হুইল লোড থাকবে, তার এক্স্যাক্টলি নিচে হিউজ পরিমাণ একটা স্ট্রেস তৈরি হবে। কিন্তু যদি আমাদের রিজিড পেভমেন্ট হয়, সেক্ষেত্রে পুরো স্ল্যাবের মধ্যে লোডটা ডিস্ট্রিবিউট হবে, কিন্তু স্ট্রেসের পরিমাণটা খুব বেশি হবে না, কারণ থ্রু আউট দ্য স্ল্যাবে লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু আমাদের এই ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে যে জায়গাতে লোড থাকবে, লোড কন্ট্যাক্ট এরিয়ার একদম এক্স্যাক্টলি নিচে সর্বোচ্চ ম্যাক্সিমাম একটা স্ট্রেস তৈরি হবে। লেয়ার্সগুলো একটু মনে রাখবেন। লেয়ার্সগুলো একটু আগে দেখাইছিলাম আমি। সারফেস, দেন ছিল বেস, সাববেস, কম্প্যাক্টেড সাববেস, তার নিচে ন্যাচারাল সাবগ্রেড। এখানে আমার বলা আছে অ্যাসফাল্ট, সারফেস কোর্স, তার নিচে অ্যাসফাল্ট, বাইন্ডার কোর্স, সারফেস উপরে বাইন্ডার, আনবাউন্ড একটা বেস থাকে, তার নিচে গ্রেনুলার সাববেস,
তার নিচে আবার থাকে সাববেসটা, যদি সাবগ্রেডটা যদি খুব খারাপ হয় তারপর ওই সময় অনেক সময় দেখা যায় যে ওই উপরের লেয়ারটাকে একটু ভালো করে কম্প্যাক্টেড একটা লেয়ার দেওয়া হয় যাতে করে লোড বেয়ারিং ক্যাপাসিটি বাড়ে। এই তো মোটামুটি লোড বেয়ারিং। আর যদি আমি আপনাদের রিজিড পেভমেন্টের স্ট্রাকচারগুলো আরও একটু ভালো করে দেখাই, দেখেন এই হচ্ছে একটা রিজিড পেভমেন্টের টপ ভিউ। টপ ভিউতে যদি দেখেন এই যদি হয় এই বরাবর যদি রাস্তা হয়, ডিরেকশন অফ ট্রাভেল গাড়িগুলো যাচ্ছে, তো রাস্তা বরাবর যে জয়েন্টটা সেটাকে বলতেছি আমরা লঙ্গিচুডিনাল জয়েন্ট। লঙ্গিচুডিনাল জয়েন্ট এখানে ফিগারটা যদি ভালো করে লক্ষ্য করেন, এখানে এই বরাবর দেখেন কিছু বার দেওয়া আছে, কিছু টাই বার দেওয়া আছে যাতে করে এই স্ল্যাবটার সাথে ওই স্ল্যাবটা কানেক্ট করে রাখা যায়, এরকম কিছু বার দেওয়া আছে। আর রাস্তার প্রস্থ বরাবর যেগুলো সেগুলোকে আমরা বলতেছি ডাওয়েল বার, সেগুলোকে আমরা বলতেছি ডাওয়েল বার। এখন এক একটা স্ল্যাব কীরকম হয়, নর্মালি এক একটা স্ল্যাব 12 ফিট থেকে 20 ফিটের মধ্যে হয়, 12 ফিট থেকে 20 ফিটের মধ্যে হয়, মানে 3.7 মিটার থেকে 6.1 মিটারের মতো হয়। আর এই হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফিগার, আর ওটা ওই যে দেখা আছে দেখতে পারতেছেন আপনারা। আর এই আরেকটা কথা হচ্ছে এই যে জয়েন্টগুলোর মধ্যে কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়, অনেক সময় দেখবেন যে বিটুমিন দেওয়া হয়, অনেক সময় ফোম জাতীয় পদার্থ দেওয়া হয় যাতে করে যদি কোনো কারণে ইলংগেশন হয়ও কিন্তু এর পরের স্ল্যাবটাকে যাতে ইফেক্টেড না করে, সেজন্য অনেক ধরনের ফিলার সিলার আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ, ফিলার সিলার ইউজ করতে হয়। আর একটা সাইড ভিউ যদি আপনি দেখেন, মানে এই বরাবর যদি আপনি কাটেন, ধরেন লঙ্গিচুডিনাল জয়েন্ট বরাবর আপনি কাটছেন, তাহলে আপনি কি দেখতে পাবেন, এদিকে যে টাই বারগুলো আছে টাই বারগুলো দেখতে পারবেন, আর নিচে দান আছে বেস সাবগেজ, তার নিচে আছে সাবগ্রেড। এখানে আরও ক্লিয়ার করে দেখানো হয়েছে জিনিসটা। দেখেন আমি বলছিলাম যে এই ট্রান্সভার্স যে জয়েন্ট, এই জয়েন্ট বরাবর যে বারগুলো আমরা দিই বা যে রিইনফোর্সমেন্টগুলো আমরা দিই সেগুলোকে আমরা বলি টাই বার। এই যে এদিকে হচ্ছে টাই বার, আর রাস্তার যে উইথ তার অর্ধেকটা হচ্ছে বি। আর এই জিনিসগুলা আমরা বলতেছি কনস্ট্রাকশন জয়েন্ট। ধরেন যে আপনি তো পুরো রাস্তা একবার তৈরি করতে পারবেন না, তো একটা রাস্তা এতটুকু পর্যন্ত করলেন, তারপরের দিন আবার এই জায়গা থেকে শুরু করলেন, তখন যে জয়েন্ট দেওয়া হয় সেটাকে বলা হয় কন্ট্রাকশন জয়েন্ট। আর রাস্তা বরাবর যে জয়েন্ট সেটাকে আমরা বলি লঙ্গিচুডিনাল জয়েন্ট। ট্রান্সভার্স জয়েন্টে যে বারগুলো দেওয়া হয় সেগুলোকে বলে ডাবল বার। ডাবল বারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ডাবল বার দুই জায়গাতে ফিক্সড থাকে না, একটা স্ল্যাবের মধ্যে ফিক্সড থাকে আর একটা স্ল্যাবের মধ্যে মুভেবল, মানে মুভ করতে পারবে। ডাবল বার এই রোডটা একটা জায়গাতে ফিক্সড, একটা জায়গাতে মুভ করতে পারে। আর ভেতরের দিকে শুধু যে এখানে বার আছে রিজিড পেভমেন্টটা তা না, ভেতরের দিকেও বার আছে, এগুলো হিসাব করে দিতে হয়। আর এগুলোকে আমরা বলি টেম্পারেচার স্টিল, এগুলো হিসাব করে নির্দিষ্ট স্পেসিং দিয়ে ডিজাইন করতে হয়, সেজন্য আমরা এগুলোকে বলি আরসিসি পেভমেন্ট। এখানে কম্পোনেন্ট অফ সিমেন্ট কংক্রিট পেভমেন্টগুলো দেওয়া আছে। সাবগ্রেডের নিচে ড্রেনেজ লেয়ার, তার উপরে বেসের উপর পেভিং কোয়ালিটি কংক্রিট। পেভিং কোয়ালিটি কংক্রিট মানে হচ্ছে যেগুলা হুইলেটগুলোকে সাস্টেইন করতে পারবে, ক্রাশিং করবে না, সেই যে একটা লেয়ার সেটাকে আমরা বলতেছি পেভিং কোয়ালিটি কংক্রিট। এখানে আরও সুন্দর করে কিছু ফ্লেক্সিবল এবং রিজিড পেভমেন্টের পার্থক্য দেওয়া আছে। ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে এম্পিরিক্যাল মেথড বেসড অন দ্য লোড ডিস্ট্রিবিউশন ক্যারেক্টার অফ দ্য কম্পোনেন্ট। লোড ডিস্ট্রিবিউশন ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে ফ্লেক্সিবল পেভমেন্টগুলো ডিজাইন করা হয়। আর রিজিড পেভমেন্টের ক্ষেত্রে ডিজাইন অ্যান্ড অ্যানালাইজ বাই ইউজিং দ্য ইলাস্টিক থিওরি ইউজ করে থিকনেসগুলো বের করতে হয়। ম্যাটেরিয়াল এই ক্ষেত্রে ফ্লেক্সিবল গ্রানিউলার ম্যাটেরিয়ালগুলো ইউজ করতে হয় আমাদের। আর রিজিড পেভমেন্ট মানে আরসিসি ব্লক, তার মানে এখানে সিমেন্ট কংক্রিট আইদার প্ল্যান অর রেইনফোর্সড অর প্রিস্টাস কংক্রিট অনেক সময় থাকে। এগুলোর ক্ষেত্রে ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে ফ্লেক্সিবল স্ট্রেংথ হয় লো বা খুব কম, আর রিজিড পেভমেন্টে আপনার ব্যান্ডিং স্ট্রেস বা ফ্লেক্সিবল স্ট্রেস যেটাই বলেন সেটা একটু বেশি থাকে। আর নর্মাল লোডিংয়ের ক্ষেত্রে ইলাস্টিক ডিফর্মেশন ঘটে। রিজিড পেভমেন্টের ক্ষেত্রে এটা একটা বিমের মতো কাজ করে, বিমের মধ্যে আপনার যে জায়গাতে লোড থাকবে ওই জায়গাতে হচ্ছে পয়েন্ট লোডের মতো কাজ করে। এক্সেসিভ লোড যদি থাকে তাহলে লোকাল ডিপ্রেশন, মানে যে জায়গাতে লোডটা সেই জায়গাতে একটা মানে গর্ত তৈরি হয়ে যাবে। আর রিজিড পেভমেন্টের ক্ষেত্রে যদি এক্সেসিভ লোড হয় সেক্ষেত্রে পুরো স্ল্যাবটেকের মধ্যে একটা ক্র্যাক দেখা দিবে। এ হচ্ছে মোটামুটি। আর যদি দেখাইতে চাই ডিজাইন প্র্যাকটিসের মধ্যে আছে কনস্ট্রাক্টেড ইন নাম্বার অফ লেয়ার, কয়েকটা লেয়ার থাকে, 5টা লেয়ার আমি দেখাইছিলাম। আর রিজিড পেভমেন্টের ক্ষেত্রে 3টা লেয়ার থাকে। দেন টেম্পারেচার নো স্ট্রেস ইজ প্রডিউসড, কোনো স্ট্রেস প্রডিউসড হয় না, সেজন্য আমাদের ডাবল বারটার এগুলো প্রোভাইড করতে হয় না, জয়েন্ট প্রোভাইড করতে হয় না। কিন্তু রিজিড পেভমেন্টের ক্ষেত্রে একটা টেম্পারেচার স্ট্রেস ডেভেলপ করে, দ্যাটস ওয়াই আমাদের ডাবল বার ইউজ করতে হয়, যাতে করে যদি কোনো কারণে ইনহ্যান্স হয় বা বৃদ্ধি পায় সেক্ষেত্রে যাতে এর পরের স্ল্যাবটাকে ইফেক্ট করে না করতে পারে এবং হিভিং যাতে না হয়, উঁচুতে উঠে যেতে না পারে। ফোর্স অফ ফ্রিকশন এক্ষেত্রে লেস হয়, মানে ফ্রিকশনাল ফোর্স ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে কম। দ্যাটস ওয়াই দেখবেন যে হাইওয়ে রুটগুলো, এর একটা ইম্পর্টেন্ট, খুব মনে রাখবেন এই ইস্যুটা, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। ফ্লেক্সিবল পেভমেন্ট সারা বাংলাদেশে কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে
ফোর্স অফ ফ্রিকশনটা খুব কম। ফোর্স অফ ফ্রিকশনটা যেহেতু কম, দ্যাটস ওয়াই গাড়িগুলো খুব স্মুথলি দ্রুত মুভ করতে পারে, দ্যাটস ওয়াই ফ্লেক্সিবল পেভমেন্টগুলো সাধারণত ইউজ করা হয়। ফ্রিকশনাল ফোর্স ইজ হাই রিজিড পেভমেন্টের ক্ষেত্রে। তো অনেক সময় কোশ্চেনে বলে যে আপনি এজ এ ইঞ্জিনিয়ার কোনটা প্রিফার করবেন, ফ্লেক্সিবল নাকি রিজিড। তো দুইটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। তো এটা একটা যুক্তি যে ফ্রিকশনাল ফোর্স রিজিড ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে কম। কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম কি, বাংলাদেশের মতো দেশে তো প্রচুর বৃষ্টিপাত হয়, প্রায় 203 সেন্টিমিটারের মতো রেইনফল বাংলাদেশে প্রত্যেক বছর হচ্ছে। তো ওই রেইন যদি আপনি ড্রেনেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার এই রাস্তাগুলো আস্তে আস্তে পথহোল তৈরি হবে, সেগ্রিগেশন হবে, রাস্তা নষ্ট হয়ে যাবে, দেখবেন যে 1 বছর চলতে পারবে না, তার মধ্যেই নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে রিজিড পেভমেন্টটা ভালো পারফরমেন্স দেখায়, বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, ড্রেনেজ করতে পারে খুব সহজে। এটা একটা পজিটিভ দিক রিজিড পেভমেন্টের ক্ষেত্রে। আর ফ্রিকশনের ক্ষেত্রে ফ্লেক্সিবল পেভমেন্টটাই ভালো। অপারেশন ট্রাফিক রোড ক্যান বি ইউজড ফর ট্রাফিক উইদিন 24 আওয়ার্স। আপনি কনস্ট্রাক্ট করছেন, কনস্ট্রাক্ট করে কিছুক্ষণ পরে সার্ভিস কোর্সের উপর একটা বালু টালু ছিটিয়ে দিয়ে 24 ঘন্টা পরে খুলে দিতে পারবেন, ইচ্ছা মতো গাড়ি মুভ করতে পারবে। কিন্তু রিজিড পেভমেন্ট হইলে ওটা অ্যাটলিস্ট আপনার এই আরসিসি ব্লকটা ডিজায়ারেবল একটা স্ট্রেংথ গেইন করার জন্য অ্যাটলিস্ট 14 দিন পর্যন্ত রাখা লাগে। সার্ফেসিংটা একদম টপ লেয়ার সার্ফেসিংটা কীভাবে করেন ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে? রোলিং অফ দ্য সার্ফেসিং ইজ নিডেড, রোলার দিয়ে রোলিং করতে হয়। রোলিং সার্ফেস ইজ নট নিডেড, এটা একদম রোলিং করতে হয় না, বাদ বাকি শাওয়েল দিয়ে উপরের লেয়ারটা স্মুথ করে দেওয়া হয়। লোড ডিস্ট্রিবিউশন আমি একটু আগে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে যে জায়গাতে কন্টাক্টে থাকে সেই জায়গাতে ম্যাক্সিমাম হয়, আর রিজিড পেভমেন্টে থ্রু আউট দ্য স্ল্যাব ডিস্ট্রিবিউট হয়। কম্পোনেন্ট অফ ফ্লেক্সিবল পেভমেন্ট সার্ফেস কোর্স, বেস কোর্স, সাববেস, সাববেস নিচে সাবগ্রেড নিচে আমাদের যে লেয়ার, সেই লেয়ার। ফাংশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ সাবগ্রেড প্রপার্টিস। সাবগ্রেড প্রপার্টিসগুলোর ফাংশন কি? বেসমেন্ট সোয়েল অফ রোড বেড ইম্পর্টেন্ট ফর স্ট্রাকচারাল অ্যান্ড পেভমেন্ট লাইফ। সাবগ্রেডটা কেন ইম্পর্টেন্ট আমাদের? পেভমেন্ট সাবগ্রেড যদি ভালো হয় তাহলে যে লেয়ার বা রোড যে পেভমেন্ট সেটা ভালো হবে, সেই পেভমেন্টের লাইফ বাড়বে। শুড নট ডিফ্লেক্ট অ্যাক্সেসিবিলিটি ডিউ টু ডাইনামিক লোডিং। ডাইনামিক লোডিংয়ের কারণে এটা খুব বেশি ডিফ্লেক্টেড হবে না বা ডিফরমেশন ঘটবে না। মেবি ফিল অর এম্ব্যাঙ্কমেন্ট, এটা ফিল থাকতে পারে, তো এম্ব্যাঙ্কমেন্ট থাকতে পারে। আমি যদি একটু দেখাই, দেখেন আমাদের একটা নির্দিষ্ট আরএল বরাবর নিতে হয়, তো সেজন্য কোথাও কোথাও আমাদের কাট করতে হয়, কোথাও কোথাও ফিল করতে হয়। তবে অ্যাজ ইঞ্জিনিয়ার আপনি যখন গ্রেডিয়েন্ট দিবেন, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনি সবসময় প্রিফার করবেন যাতে করে কাটিং এবং ফিলিংটা ব্যালেন্স হয়, বাইরে থেকে যাতে মাটি না নিয়ে আসা লাগে অথবা আপনার মাটি দূরে কোথাও নিয়ে ফেলা না লাগে। ডিজায়ারেবল প্রপার্টিস অফ সয়েল এজ সাবগ্রেড ম্যাটেরিয়াল। কি সাবগ্রেড ম্যাটেরিয়াল ডিজায়ারেবল? সেটা হচ্ছে স্টেবিলিটি, ইনকম্প্রেসিবিলিটি, পারমানেন্স অফ স্ট্রেংথ। আবার মনে রাখবেন যে সাবগ্রেড হিসেবে আপনি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে চাইবেন, যার স্টেবিলিটি খুব ভালো, কম্প্রেস করতে পারবেন না, মানে চাপ দিলে কম্প্রেসড হবে না। ইনকম্প্রেসিবিলিটি, পারমানেন্স অফ স্ট্রেংথ, স্ট্রেংথের পারমানেন্সে থাকবে, মানে বেশি দিন স্ট্রেংথটা স্ট্রেংথের যে প্রপার্টি সেটা অনেক দিন থাকবে। ধরুন যে এরকম না যে 1 মাস লোডিং আনলোডিং করার পর আবার নষ্ট হয়ে গেছে। মিনিমাম চেঞ্জ ইন ভলিউম চেঞ্জ খুব কম হবে। গুড ড্রেনেজ, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, ড্রেনেজটা যাতে খুব ভালো হয়। ইজ অফ কম্প্যাকশনটা যাতে খুব সহজে করা যায়। অর্গানিক সয়েল যদি হয় বা এক্সপানসিভ সয়েল যদি হয়, যেগুলো পানি পাইলে ফুলে ওঠে, তো ওই জায়গাগুলোতে আসলে সাবগ্রেড বা রুট কনস্ট্রাক্ট করা ঠিক না। সাবগ্রেড পারফরমেন্স, লোড বেয়ারিং ক্যাপাসিটি, ময়েশ্চার কন্টেন্ট, শ্রিঙ্কেজ অ্যান্ড সোয়েলিং, যেটা একটা বলতেছিলাম। সাবগ্রেডের ক্ষেত্রে লোড বেয়ারিং ক্যাপাসিটি ইম্পর্টেন্ট ইস্যু, আর সেটার জন্য কম্প্যাকশন, ময়েশ্চার কন্টেন্ট, সয়েল টাইপ। ময়েশ্চার কন্টেন্ট যদি বেশি হয় তার মানে সয়েলগুলো খুব সহজে সোয়েলিং অথবা শ্রিঙ্কেজ ঘটবে। সোয়েলিং কি আর শ্রিঙ্কেজ কি? সোয়েলিং মানে হচ্ছে পানির কন্টাক্টে আসলেই এগুলো ফুলে যাবে। এ ধরনের অনেক সয়েল পাওয়া যায়, বিশেষ করে উত্তরবঙ্গের মাটিগুলোতে প্রচুর সোয়েলিং হয়, বিশেষ করে যখন বর্ষাকাল তখন প্রচুর সোয়েলিং হয়। আর সোয়েলিং যদি হয় তখন ধরেন যে আপনার একটা বিল্ডিংয়ের একটা কলামের মধ্যে কলামের ফুটিংটা আছে এক্সপানসিভ সয়েলের মধ্যে, তো এই সয়েলটা তো লোড নিতে পারবে না। তো একটা কলাম যেহেতু লোড নিতে পারতেছে না, দ্যাটস ওয়াই এই কলামের উপরে যে বিমগুলো থাকবে সেগুলোতে জয়েন্টগুলোতে ক্র্যাক দেখা দেবে। দ্যাটস আমাদের আগে থেকেই চিন্তা করা লাগবে যে মাটিতে কোনো সোয়েলিং প্রপার্টি আছে কিনা বা শ্রিঙ্কেজ প্রপার্টি আছে কিনা। তো সাবগ্রেড সয়েলের স্ট্রেংথ আরও কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সয়েলের টাইপ, ময়েশ্চার কন্টেন্ট, এই 5টা জিনিস মনে রাখলে হবে। সয়েলের টাইপ কি, টেক্সচারটা কীরকম, ময়েশ্চার কন্টেন্ট কীরকম সয়েলের, ড্রাই ডেন্সিটি কীরকম, আর ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সয়েল কীরকম, টাইপ অফ মোড অফ স্ট্রেস অ্যাপ্লিকেশন। তো অনেক কথাবার্তা বললাম,
আমরা এখন একটা ডিজাইনিংয়ের ক্ষেত্রে আসি। আমি এই ফ্যাক্টরগুলো আরও একদিন ইনশাল্লাহ আলোচনা করব, তো আজকের ওই দিকে যাচ্ছি না। আমি একটু আগে এই ফিগারটার কথা বলছিলাম, ট্রাক কনফিগারেশন। 2 এক্সেল ট্রাক যদি হয়, যে এদিকে একটা, এই বরাবর একটা, এদিকে এই বরাবর একটা, সেটা 16 টন পর্যন্ত লোড নিতে পারে। 5 এক্সেল ট্রাক 40 টন পর্যন্ত লোড নিতে পারে। 3 এক্সেল ট্রাক 24 টন। মানে সহজ কথায় বলতে কি, একটা এক্সেল 8 টন পর্যন্ত লোড নিতে পারে। 4টা এক্সেল 34, এরকম 5, 8, 14, এগুলো হচ্ছে এক্সেল লোডের কনফিগারেশন, যে লোডগুলো থাকে বড় বড় গাড়িগুলোর। স্ট্যান্ডার্ড এক্সেল হলে মনে রাখবেন একদম মুখস্থ, সিঙ্গেল এক্সেল উইথ ডিউয়াল হুইল ক্যারিং এ লোড অফ 80 টন, এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এক্সেল। পরীক্ষাতে যদি আসে যে স্ট্যান্ডার্ড এক্সেল কী জিনিস, স্ট্যান্ডার্ড এক্সেল হচ্ছে সিঙ্গেল এক্সেল উইথ ডিউয়াল হুইল, মানে একটাই এক্সেল, একটা বরাবর, যেখানে 2টা করে চাকা থাকবে, আর যেটা 80 কিলো নিউটন পর্যন্ত লোড নেবে। তো আজকে পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড এক্সেল পর্যন্তই পড়াশোনা থাকবে, আর আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরও কেউ একটা জিনিস দেখাই দেব। তবে তার আগে আমি একটা ম্যাথ আপনাদের দেখাই দিই, একটা সিম্পল একটা ম্যাথ ডিজাইনিংয়ের। কম্পিউটেশন অফ ট্রাফিক ফর ইউজ অফ পেভমেন্ট থিকনেস ডিজাইন চার্ট। ডিজাইন চার্ট ইউজ করে আপনি কীভাবে একটা ডিজাইন করবেন একটা রোডের। ধরুন যে এন হচ্ছে নিউমেরিক্যাল কিউমুলেটিভ নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল টু বি ক্যাটারেটেড ফর দ্য ডিজাইন ইন টার্মস এম, মানে মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল। আমি যে একটু আগে স্ট্যান্ডার্ড এক্সেল বললাম, ওইটা মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল। আর ডি হচ্ছে ল্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর এফ হচ্ছে আমাদের ভেহিক্যাল ড্যামেজ ফ্যাক্টর। এগুলা গুণন, আর এ ইন্টু 1+8^-1, এই জিনিসটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ট্রাফিক, মানে আপনি যে বছর ধরে ডিজাইন করতেছেন ওই বছরের ট্রাফিক কীরকম, কতগুলা। আর 365 তো আমরা এক বছরের জন্য যেহেতু হিসাব করবো সেই জন্য। আর এন হচ্ছে ডিজাইন আওয়ার। তো আমরা যদি একটা ম্যাথ দেখি, একদম সিম্পল ম্যাথ, যে আমাদের টু লেন সিঙ্গেল ক্যারিজওয়ের একদিনে গাড়ি দেওয়া আছে 400টা, ট্রাফিক গ্রোথ আর এর মান দেওয়া আছে 7.5, আর ডিজাইন লাইফ দেওয়া আছে 15 বছর, ভেহিক্যাল ড্যামেজ ফ্যাক্টর ডি এর মান দেওয়া আছে 2.5, আর সি বেড দেওয়া আছে 4%। তো সবগুলো যদি আপনি এই ফর্মুলাতে বসাই দেন, আমাদের যে ফর্মুলা এখানে বলা আছে 365 ইন্টু এ ইন্টু 1+8^-1 ইন্টু ডি ইন্টু এফ, সেক্ষেত্রে আমরা এই ওই যে 365 ইন্টু 1+r আর 1 দেওয়া ছিল, ওই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.75, সরি এখানে আমাদের বলা আছে ওই যে ট্রাফিক গ্রোথ রেট পার অ্যানুয়াল 7.5%। তো 7.5%টাকে আপনি যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে 0.075 আসবে, এটা আর মান। আর ডিজাইন আর মনে বলা আছে 15 ইয়ার, সেক্ষেত্রে এন এর মান হচ্ছে 15 বছর যদি বসাই দেন আপনি। আর ভেহিক্যাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডি এর মান দেওয়া আছে 0.75, আর ভেহিক্যাল ড্যামেজ ফ্যাক্টর সেটা দেওয়া আছে আমাদের 2.5, বসাই দিলে আমরা এন এর মান কিউমুলেটিভ সিঙ্গেল এক্সেল লোড পাবো এত 7.2 মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল, 7.2 মিলিয়ন এক্সেল লোড। তো টোটাল পেভমেন্ট থিকনেস এটার জন্য কত হবে, একদম সিম্পল, আমাদের এই সাবগ্রেডে সিবের দিয়ে এখানে দেওয়া আছে 4%। তো আমি যদি চার্টে চলে যাই, দেখেন এখানে একটা চার্ট দেওয়া আছে, আমাদের এই চার্ট থেকে ডিজাইন করতে হয়। এই 4%-এর কার্ভ কই 2, 3, 4, এই যে 4% কার্ভ হচ্ছে এই লাইনটা। তো এই লাইনটা আর আমাদের অঙ্ক করে আমরা কী যেন পাইছিলাম 7.2 মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল। তো আমি যদি এখানে চলে যাই 7.2, 1, 2, 3, 4, 5, 6, 7, 7.2, মানে মোটামুটি এদিকে উপরে গেলাম একটু ভালো করে লক্ষ্য করেন। 7.2 মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল লোডের বরাবর উপরে গেলাম গিয়ে 4 নাম্বার, সিভিয়ার পার্সেন্ট হচ্ছে 4। তো এখানে যখন টাচ করলো তার মানে এই পয়েন্টটা, তো এইটা বরাবর আমি যদি একটা লাইনটা নিয়ে স্কেল ধরে, তাহলে মোটামুটি 660, 70 বা 680 এই রেঞ্জের মধ্যে পড়বে আর কি আমাদের টোটাল থিকনেস। কীভাবে বের করছি আমি আবার দেখাচ্ছি। আমাদের ম্যাথ করে বের করছি আমরা স্ট্যান্ডার্ড এক্সেলের যে মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল, সেটা হচ্ছে 7.2, এই বরাবর গেলাম। এখন আমাদের সিভিয়ার বলা আছে সাবগ্রেডের 4% কার্ভ হচ্ছে এইটা। তো 7.2 আর 4% কার্ভ টাচ করলো এই জায়গাতে, এ বরাবর আপনি একটু স্কেল ধরেন তাহলে টোটাল থিকনেস চলে আসবে আপনার এখানে 660। তো এখন 660 আপনি টোটালটা পাইছেন, তখন কোন লেয়ারে কতটুকু দিবেন সেটা এই টেবিলে বলা আছে। 660 মানে ধরেন যে আমরা এই 10 নাম্বার 5 আর 10, আমাদেরটা তো 7.2, তো মোটামুটি 25, 50, 250, 210 এই রেঞ্জ, বা আপনি ওইটা কে বলে ইন্টারপোলেশন, মানে 5-এর জন্য যদি হয় 25, তাহলে 7.2-এর জন্য কত হবে, এভাবে হিসাব করে নিতে পারবো। মানে গড় সিস্টেম আর কি করলে ওয়ারিং কোর্স কত মিলিমিটার হবে, বাইন্ডারের কোর্স কত মিলিমিটার হবে, গ্র্যানুলার বেস কোর্স কতটুকু হবে, গ্র্যানুলার সাব বেস কোর্স কতটুকু হবে, সেগুলা চলে আসবে। তো
তো এই যে চার্টটা দেখালাম আমি আপনাদের, এটা হচ্ছে আপনার শুধুমাত্র 1 থেকে 10 মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেলের ক্ষেত্রে, কিন্তু যদি 10-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে আমাদের আরেকটা চার্ট আছে এখানে, এই চার্টটা আমাদের তখন দেখা লাগে। ওই চার্ট দেখে আমরা টোটাল থিকনেস পাবো, টোটাল থিকনেস পাওয়ার পর আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লেয়ারের থিকনেসগুলো পাবো। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।